2011 সাল থেকে আমরা তিস্তা চুক্তির জন্য আমরা ওয়েট করছি যে তিস্তা চুক্তিটা হলে বাংলাদেশের বিশাল অংশ। বাংলাদেশ ভারত যে সীমান্ত, এটা হচ্ছে ডেডলিয়েস্ট বর্ডার ইন দ্য ওয়ার্ল্ড। ডেডলিয়েস্ট বর্ডার ইন টার্মস যে কোনো পিস টাইমে, যেখানে যুদ্ধ অবস্থা বিরাজ করছে না, এরকম একটি আন্তদেশীয় সীমান্ত এত লোক মারা যাওয়ার ঘটনা কিন্তু বিশ্বের অন্য কোথাও নেই। জিরো টলারেন্স দুর্নীতিবিদের বিষয় নাকি এই এই সরকারের, বাট সব প্রতিষ্ঠান দুর্নীতিতে নিমজ্জিত, এত নিমজ্জিত 700 বা 800 কোটি ডলার প্রতি বছর পাচার হয়। বর্ডারে ওপারে এপারে কোনো দিকেই কোনো একটি মৃত্যু কাম্য নয়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী মোদির একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে এটা ফলপ্রসূ হয়েছে এবং তিনি বলেছেন যে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণ দুই দুই পক্ষই একজন অপরজনকে সহযোগিতা করতে সম্মত হয়েছে। এবং তিনি আরো বলেছেন যে চুক্তি সমঝোতা হয়েছে এগুলো বাইরেও, যেটা আমার কাছে দৃষ্টি আকর্ষণ হয়েছে, তিনি বলেছেন যে উভয় দেশই একটা ভিশন স্টেটমেন্ট সমর্থন করেছেন এবং ডিজিটাল পার্টনারশিপ এবং টেকসই ভবিষ্যতের জন্য অংশীদারিত্ব করবেন এই ধরনের বলেছেন। কিন্তু যেই বিষয়গুলো নিয়ে আমরা সব সময় বলে থাকি যে বাণিজ্য, দুই দেশের বাণিজ্য ঘাটতি এত হচ্ছে, সেই বাণিজ্য ঘাটতি কমানোর ব্যাপারে ভারত তো বড় দেশ, সেটার কি করে, বা তিস্তা, যে তিস্তা নিয়ে আমাদের অনেক আক্ষেপ, অনেক দুঃখ, বা তিস্তার পানি চুক্তি এখনো কিন্তু হয়নি, সেই বিষয়গুলো কিন্তু এবারও আমি দেখিনি। অন্তত আপনারা কি জানেন কিনা, আমি প্রথমে সীমান্ত সীমান্ত কিলিং নিয়েও একটু হ্যাঁ, কথা রাইট, বলেন। সীমান্ত কিলিং। আপনি যে রাইট। দুটো বললেন, আমাদের এই তিনটি হচ্ছে প্রধান বিষয়: বাণিজ্য ঘাটতি, তারপরে তিস্তা চুক্তি, আর সীমান্ত কিলিং। বাট এই তিনটি সরিয়ে রেখে এমন সব 10টি সমঝোতা হয়েছে, এগুলোর নামও আমরা কোনোদিন শুনিনি। কি কি হয়েছে, ডিজিটাল কি কি সমুদ্র সম্পদ নিয়ে, যাই হোক, হয়তো এটা আমাদের অজ্ঞতা। বাট বাংলাদেশের মানুষ এটা কতটুকু এই চুক্তি দিয়ে উপকৃত হবে। এবং তিনি যে বলেছেন যে জনগণ টু জনগণ সম্পর্ক দুই দেশের, সেই জন্য তারা কাজ করছে, না, এটা ট্রু। সরকার টু সরকার তারা কাজ করছে। বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, যেমন ভারতের নানা কিছু নিয়ে আমরা প্রশ্ন করতে পারি, বা নির্বাচনটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন নেই, এই অর্থে যে নির্বাচন অন্তত ভোটটা গণনা হয় এবং ভোটটা দিতে পারে। কিন্তু বাংলাদেশে যে বিনা ভোটের কালচার শুরু হয়েছে, মানুষ ভোট দিতে পারছে না, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, দিনের ভোট রাতে হচ্ছে, এটি কিন্তু সরকারকে, জনগণকে না, কিন্তু সরকারকে অত্যন্ত উলঙ্গ ভাবে বর্তমানে যে সরকার রয়েছে ভারতের, তারা এটা সাপোর্ট করেছে। এবং খুব দুর্ভাগ্যজনক ভাবে এটা অত্যন্ত বড় প্রতিবেশী আমাদের, কিন্তু দেখবেন যে তাদের কোনো প্রতিবেশীর সাথে, শুধু বাংলাদেশ সরকার ছাড়া আর কোনো প্রতিবেশীর সাথে তাদের কিন্তু সুসম্পর্ক নেই। বাংলাদেশের সুসম্পর্ক আছে সরকারের সাথে শুধু, এবং সরকারের সাথে থাকলেও তার প্রমাণ আমরা কি দেখছি? পৃথিবীর মধ্যে একমাত্র বর্ডার, রিয়াজ ভাই আরো ভালো বলতে পারবেন, যেখানে এত মানুষ হত্যা করা হয়, অত্যন্ত বহির রাষ্ট্র, সেখানে কিন্তু এরকম হয় না। আপনি দেখুন, বিশেষ করে ভারত আর পাকিস্তান সৃষ্টির পর থেকে দুটি বহির রাষ্ট্র, এবং সবসময় খারাপ সম্পর্ক, কিন্তু সেখানেও কিন্তু এত মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়। এবং এটাকে একপাক্ষিক, শুধু বাংলাদেশের মানুষও কিন্তু মরে, ভারতের কাউকে কিন্তু মারা হয় না। তারপর ধরুন সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, কত যুদ্ধংদেহী, পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যায়, কিন্তু সেখানে আপনি দেখবেন যে সীমান্তে কোনো মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে না। কিন্তু আমাদের এখানে প্রতিদিনই হচ্ছে। এই যে কয়েকজন বিএনপি বিষয়ক মন্ত্রী আছেন, যাদের সকাল শুরু হয় বিএনপি কে গালাগালি দিয়ে, রাত শেষ হয় বিএনপি কে গালাগালি দিয়ে। তারা বলেন যে বিএনপির আমলে নাকি এর চেয়ে বেশি মানুষ হত্যাকাণ্ড। ওকে, বিএনপি যে, তোমরা তো খুব ভালো দল, তোমরা এটা ঠেকাও না কেন? তোমরা তো খুব বন্ধু, তোমরা দাবি করো যে ভারত আমাদের বন্ধু, ভারতকে যা দিয়েছি তারা কোনোদিন ভুলবে না। তোমরা থামাও, আমাদের মানুষগুলো, নিরীহ মানুষগুলোকে মেরে যাতে না মারে সেই ব্যবস্থা করো। আমরা দীর্ঘদিন ধরে 2011 সাল থেকে আমরা তিস্তা চুক্তির জন্য আমরা ওয়েট করছি যে তিস্তা চুক্তিটা হলে বাংলাদেশের বিশাল অংশ, বাংলাদেশের ইকোলজিক্যাল ব্যালেন্স থেকে শুরু করে শস্য উৎপাদন নানা কিছু ব্যাহত হচ্ছে। সেই তিস্তা চুক্তি তোমরা করো, সেটা বেশি কোনো অগ্রগতি নাই। তো বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে, যদিও বাংলাদেশের অনেক মানুষ এখন একটা
একটা প্রচার চলছে ভারতীয় পণ্য বর্জন, কিন্তু এগুলো তো আসলে কার্যকর অনেক সময় কিছু হয় না। কিন্তু বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে, সেগুলো নিয়ে কোনো কথা নাই। আমাদের এখানে অনেক অন্য কি 10টি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। যদি খুব চাঁচাছোলা বলো বা ভাবে বলি, এটা একটা বিশাল অশ্বডিম্ব। এই সফরে বলেছে না, সফর খুব সফল হয়েছে কি? সফলতা কি আমাদের, আপনার জীবন কোন সফলতা স্পর্শ করবে? আমার জীবন করে রিয়াজ ভাইয়ের কি সফলতা কোনটা স্পর্শ করবে ভাই? এই অনুষ্ঠান যারা দেখছে, এই গাল ভরা বলি দিয়ে আসলে হবে না। শুনি জিরো এই সাই আবার দুর্নীতির বিষয়ে যে বলে জিরো টলারেন্স দুর্নীতি বিষয় নাকি এই এই সরকারে। বাট সব প্রতিষ্ঠান দুর্নীতিতে নিমজ্জিত, এত নিমজ্জিত যে কোনো কালে বা আজকে আপনি দেখুন না, শামসুল আলম সাহেব, রিয়াজ ভাই উনি বোধহয় বাণিজ্য প্রতিমন্ত্রী বাণিজ্য পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন। পরিকল্পনা তিনি প্রতিমন্ত্রী। কিন্তু বলেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন, তিনিও বলেছেন কি 700 বা 800 কোটি ডলার প্রতি বছর পাচার হয়। কিন্তু আমরা কিন্তু এখন হুম এখন এমন হয়েছে যে সুইস ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে অন্য জায়গায় রাখছে, কারণ কোনো না কোনো ভাবে এটি হুম অলরেডি সবাই জানে যে সুইস ব্যাংকে টাকা রাখছে এই পাচারকারীরা, এই জন্য এখন অন্য জায়গায় নিয়ে রাখছে। এই যেমন বাংলাদেশের টাকা নিয়ে সিঙ্গাপুরে ধনী হচ্ছে। বাংলাদেশের দেশটা কোথায় নিয়ে গেছে আমি জানি না, প্রসঙ্গতরে যাচ্ছে কিনা, এমন একটি দেশ যে পার্লামেন্টের এমপি সে এখন একটি দেশে জেল খাটছে। বাংলাদেশে এই সরকারের মন্ত্রী, আপনি এখন কানাডায় আছেন, কানাডায় গিয়েছেন, কানাডায় তারা ঢুকতে দেয়নি। দুবাই গিয়েছেন, তারা ঢুকতে দেয়নি। দেশটা এখন এই জায়গায় নিয়ে গেছে, এই থেকে বেরিয়ে আসতে হবে। যে কথাটা আমি আগেই বলেছি, গণতন্ত্র যদি সুষ্ঠুভাবে না চলে সবকিছু কলাপস করবে। এই যে এখন যে সরকারের যে জনগণের প্রতি কমিটমেন্ট থাকে বা থাকতো, তাহলে ভারতে গিয়ে জনগণের যে দাবিগুলো, সেই দাবিগুলো পূরণের চেষ্টা করতো। এখন তো তাদেরকে জনগণের কাছে কোনো জবাবদিহি করতে হয় না, যা ইচ্ছে তাই করে আসলো। দুদিন ঘুরে আসলো, অনেক অনেক বিশাল বহন নিয়ে গিয়েছেন, বড় এক ধরনের পিকনিক করে আসলো। বাংলাদেশের মানুষের কতটুকু লাভ হয়েছে আমার দৃষ্টিতে একটি অশ্বডিম্ব। আমি জানি রিয়াজ ভাই কি বলবেন। প্রধানমন্ত্রীর এখানে কোন রকম তিস্তা চুক্তির কথা বলাই হলো না। হ্যাঁ, সীমান্ত, আপনি দেখেন, আমি যতটুকু জানি, যা আপনি আরো ভালো জানবেন, যে চীনের সীমান্তে কিন্তু কোন রকম তারা আগ্নেয়াস্ত্র ইউজ করতে পারে না। অন্য মানে এই ধরনেরই তো আমাদের কেন আগ্নেয়াস্ত্র বুঝলাম তারা সীমান্ত পার হয়ে পাচার করছে, গরু আনছে, বিভিন্ন পণ্য আনছে, কিন্তু কেন আগ্নেয়াস্ত্র ইউজ করতে হবে? এই বিষয়গুলো কিন্তু আমরা বারবার তুলছি, কিন্তু আমাদের সরকার পর্যায়ে তুলছে না, বা পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বা মন্ত্রী পর্যায়ে তুলছে না। এটা কেন? জি, রিয়াজ ভাই, আপনার কাছে যাচ্ছি। ধন্যবাদ। আমি আলোচনার সুবিধার্থে এই ইস্যুগুলোকে একটা একটা করে বলি, তাহলে মানে আমার যেটুকু জানা আছে তার মধ্যে থেকে অ্যাড্রেস করার চেষ্টা করি। একটা হচ্ছে যে প্রথমে আমরা ধরেন সীমান্তে যে হত্যাকাণ্ডগুলো, তো ওয়ার্ল্ডে কিন্তু বাংলাদেশ ভারত যে সীমান্ত, এটা হচ্ছে ডেডলিয়েস্ট বর্ডার ইন দ্য ওয়ার্ল্ড। ডেডলিয়েস্ট বর্ডার ইন টার্মস যে কোনো পিস টাইমে, যেখানে যুদ্ধ অবস্থা বিরাজ করছে না, এরকম একটি আন্তদেশীয় সীমান্ত এত লোক মারা যাওয়ার ঘটনা কিন্তু বিশ্বের অন্য কোথাও নেই। এটা এটা কিন্তু গ্লোবাল হুম স্ট্যাটিস্টিক্স বলে। তো এখন এটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করব? একটা বাস্তবতা হচ্ছে যে ভারতের যে অর্থনীতি, তার যে এখন বাংলাদেশের অর্থনীতিও আগের জায়গায় নাই, বাংলাদেশের অর্থনীতিও এখন অনেক বড় অর্থনীতি, কিন্তু অনেক বড়। বাংলাদেশের যে জনসংখ্যা এবং বাংলাদেশের জিওগ্রাফিক্যালি আমাদের যে দেশ হিসেবে যে জায়গা, এর কিছু চ্যালেঞ্জ তো রয়েছে। তো সেই কারণে ধরেন আমরা ভারত বলে নয়, আমরা চীন থেকেও প্রচুর জিনিস ইম্পোর্ট করি, ভারত থেকেও প্রচুর জিনিস ইম্পোর্ট করি। তা এখন লিগালি যে জিনিসগুলো ট্রেডটা হয়, সেটা নিয়ে সমস্যা হচ্ছে না। সমস্যাটা হচ্ছে যে ইললিগাল বর্ডার ট্রেড যে জিনিসগুলো ঘটে, এটা একটা বাস্তবতা। এখন ওভার দ্য ইয়ার্স যদি সরকারগুলো মনে করে এবং তাদের যদি সদিচ্ছা থেকে থাকে যে না, এই কারণেই এই জিনিসগুলো সীমান্তে হতাহতের ঘটনাগুলো হয়, তাহলে সেটাকে অ্যাড্রেস করেন আপনারা। অ্যাড্রেস করার একটা তো অন্যতম ওয়ে হতেই পারে যে লিগালি মানুষ কিভাবে ট্রেডিংটা আরো প্রসার লাভ করবে বর্ডারে। আপনার লিগালি ট্রেডিংটা প্রসার লাভ করতে হলে সেই বর্ডারের যে আপনার ইনফ্রাস্ট্রাকচার, আমাদের একেবারে সেই পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে কাস্টমস এবং অন্যান্য যেসব সার্ভিসগুলো বিজনেসম্যানদের প্রয়োজন হয়,
সেসব জায়গায় তো আমাদের সমস্যা রয়েছে। সেখানেও কিন্তু প্রচুর কারাপশন রয়েছে, সেখানেও কিন্তু অনেক অনেক কিন্তু মানুষকে হেনস্থা হতে হয়। এই জায়গাগুলো যদি ফ্যাসিলিটেট করে দেন আপনি, তাহলে যারা ইলিগাল ট্রেডিং করে তারাও কিন্তু লিগ্যাল ট্রেডিং এই কোনো না কোনো ওই ভ্যালু চেইনে তারা রোল প্লে করতে পারবে। এটা হলো একটা কথা। আরেকটা হলো যে আপনি হুম, বর্ডারে যে হাট, এটা টোকেন ভাবে দুটো চারটা হাট কেন হবে? আমরা আরো বেশি হাট ওপেন করি এবং ট্রেড গুলোকে লিগ্যাল ট্রেডের আওতায় বেশি বেশি নিয়ে আসি। কিন্তু এটা না এনে আমরা যে ইলিগাল ট্রেডের, বর্ডার ট্রেডের, যেটাকে আমরা সোজা বাংলায় চোরাকারবারি বলি, এইটাকে আমরা কিন্তু কি যথেষ্ট নিরুৎসাহিত করার জন্য যা যা করণীয় রাষ্ট্র হিসাবে, সেটা আমরা করেছি কিনা সেটা আমাদের কিন্তু আবার রিভিউ করা দরকার। একটা কথা। দ্বিতীয় কথা হলো, এরও মানে এই নয় যে কেউ ইলিগালি যদি, এই যে গরুর যে ব্যাপারটা, এটাই তো মোস্ট কমন, এছাড়াও আরো বিভিন্ন জিনিস এভাবে চোরাকারবারির মাধ্যমে আসে। চিনি আসে, এই যে রিসেন্টলিও তো গত মাসে মনে হয় চিনি যারা অবৈধভাবে নিয়ে আসছিলেন এরকম বিশাল দলকে আইন শৃঙ্খলা বাহিনী ধরেছে অন্য একটা বর্ডারে, সম্ভবত সিলেট হবিগঞ্জ এই সাইডে কোনো বর্ডারে। বিভিন্ন বর্ডারে এই ঘটনাগুলো ঘটে। এখন ব্যাপার হলো যে এগুলোকে কন্ট্রোল করতে হবে, এবং কন্ট্রোল করে এই এই সীমান্ত এলাকার জনমানুষের যে অর্থনীতি, তার একটা বিকল্প ব্যবস্থা করতে হবে ন্যায়সঙ্গত ভাবে, লিগ্যাল ভাবে। আর আরেকটা বিষয় হলো, এরপরেও যদি বিচ্ছিন্নভাবে ঘটনাগুলো ঘটে, সেখানে দুই পাশেই কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, দে আর ট্রেইনড ফোর্সেস, এবং তাদের বাই ট্রেনিং তাদেরকে কিন্তু মানুষকে মেরে ফেলতে বলা হয়নি। তাদের বাই ট্রেনিং, ট্রেনিং এর প্রশিক্ষণে নিশ্চয়ই তাদেরকে বলা হয় যে নিজেদের আত্মরক্ষা করা, এবং যারা সীমান্ত এলাকায় চোরাকারবারি বা অবৈধ যে কোনো কিছু করেন, তাদেরকে নিরস্ত্র করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। তো সেই এফর্টটা কিন্তু আমরা ব্যত্যয় দেখি। সেই এফর্টটা যথেষ্ট পরিমাণে না থাকার ফলে মাঝে মধ্যেই আমরা এই যে মানুষের মৃত্যুর খবর পাই। যেটা ইলিয়াস বললেন যে ওপারে শুনেন না এপারে শুনেন, আমি সেই প্রসঙ্গে যাবই না। মানে বাংলাদেশি হুম। মরছেন না ভারতীয় মরছেন, যেই মরছেন, কোন একজন মানুষ মারা যাচ্ছেন, এটা কিন্তু মানুষ কাঙ্ক্ষিত। তো, রাইট। কোনো দিকেই, বর্ডারে ওপারে এপারে কোনো দিকেই কোনো একটি মৃত্যু কাম্য নয়। এবং সেইটা আমরা বহুবার বলি এইসব আলোচনায়, যে এই রাষ্ট্রীয় পর্যায়ে যেসব আলোচনা হয়, তারপরে এই যে আপনার বাংলাদেশ বিজিবি এবং ওইদিকে বিএসএফ এর মধ্যে একেবারে টপ লেভেলে যে ইয়েস। আলোচনাগুলো হয়, বছরে দুই একবার আলোচনা হয়, কিন্তু সেখানে কিন্তু জিরো টলারেন্স এর কথা বলা হয়, সেখানে বলা হয় যে লেথাল উইপেন্স ইউজ না করার কথা বলা হয়, সেখানে এও বলা হয় যে একেবারেই যদি নিরুপায় হয় তাহলে দরকার হলে কোমরের নিচের দিকে, পায়ের দিকে শর্ট করবে, হ্যাঁ, বুকে, মাথায়। কেন? এই জিনিসগুলো কিন্তু আমাদের বিবেচনায় আনতে হবে, এবং সেগুলো কিন্তু আমাদের জাতীয় স্বার্থে, রাষ্ট্রীয় স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে সেই আলোচনাটা করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে, যে আমি সংক্ষেপে শেষ করার চেষ্টা করছি। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা তিস্তার কথা বলছি। এখন দেখুন, এটা তিস্তা নদীটা শুরু হচ্ছে সিকিম থেকে। সিকিম থেকে পশ্চিমবঙ্গ হয়ে এই যে বাংলাদেশে ঢুকলো, এই নদীর জল শেষ পর্যন্ত কোথায় যাচ্ছে? বঙ্গোপসাগরে। এই পুরো যে তার যে হুম, জার্নিটা, 300 কিলোমিটার হয়, 400 কিলোমিটার হয়, হোয়াট এভার দাই, এর বেশিরভাগ অংশ কোথায়? এর বেশিরভাগ অংশ বাংলাদেশে। এর ক্যাচমেন্ট এরিয়া, আপনি যেটাকে ক্যাচমেন্ট এরিয়া বলা হয় একটা নদীর, এবং সেই ক্যাচমেন্ট এরিয়ায় যে মানুষের বসতি, অর্থাৎ একটা নদীর সাথে মানুষের কিন্তু নিবিড় সম্পর্ক, নিবিড় সম্পর্ক। সেই হুম, সম্পর্কের জায়গাতে ক্যাচমেন্ট এরিয়া ওয়াইজ বাংলাদেশের জনগণ হচ্ছে এই তিস্তা নদীর মোর দেন 70% ক্যাচমেন্ট এরিয়ায় রয়েছে বাংলাদেশের জনগণ। আর 30% হচ্ছে এই রাইট। পশ্চিমবঙ্গ এবং সিকিম। সম্ভবত 30%ও না, যাই হোক, আমি এটা বললাম আমার যতটুকু মনে আছে। তো এখন এই 70% লোক যেই নদীর ক্যাচমেন্ট এরিয়ায়, এই এই নিম্নের অববাহিকায় আছে, দেশ আপনি ভুলে যান যেটা বাংলাদেশ, ওটা ভারতের পশ্চিমবঙ্গ, ওটা সিকিম। এটা হচ্ছে যে নদীর প্রতি তাদের যে মানুষের নির্ভরশীলতা, তাদের দৈনন্দিন জীবনযাত্রা থেকে, নৌ পরিবহন থেকে শুরু করে, কৃষিকাজের প্রয়োজন থেকে শুরু করে, ইকোলজিক্যাল প্রয়োজন, সবকিছু মিলিয়ে তার অধিকারের যে জায়গাটা, সেটাকে তো কেউ কিন্তু অস্বীকার করতে পারে। তাহলে এই 70% ক্যাচমেন্ট এরিয়ার
যে নদীর অবস্থান, তাকে নিয়ে আমি বলছি যে 12 বছর আগে আমরা একটা জিনিস করতে গিয়ে করতে পারিনি। এই হচ্ছে গল্পটা। এখন যে কারণে করতে পারিনি, ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষে এটা অনেকটা ব্যাপারটা এখন তোতা পাখির মতো, মানে প্যারোটিং হয়ে যাচ্ছে কথাটা আর কি, যে 12 বছর ধরে একই কথা। বিজেপি নেই পশ্চিমবঙ্গে, অন্য একটা রাজনৈতিক দল আছেন ক্ষমতায় এই পুরো 12 বছর সময় ধরেই। তো সেইখানে ওনাদের আপত্তির কারণে এটা হলো না। তো আপনি আপত্তি নিরসনের জন্য কিছু কি করেছেন?